নমস্কার। এখনো পর্যন্ত অনেকেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারেননি। যারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করে উঠতে পারেননি, আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো খুব সহজ পদ্ধতিতে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য অনলাইনে কিভাবে আবেদন করবেন। এবং যারা ইতিপূর্বে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন, অনেকেই কিন্তু সাধারণ জিনিস খুব ভুল করেছেন, আর এই ভুলের কারণে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশানটা রিজেক্টও হতে পারে। এবার আপনার আবেদনটি সঠিক রয়েছে কিনা আপনি চাইলে এই ভিডিওটিও দেখে নিতে পারেন। এই ভিডিওটি দেখলে আপনিও বুঝতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশানটা সঠিক হয়েছে কিনা। এখন চলুন সরাসরি দেখে নেওয়া যাক অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সম্পূর্ণ আবেদন পদ্ধতি কি রয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে অনলাইন আবেদন করবার জন্য সর্বপ্রথম আপনারা গুগলে সার্চ করবেন socialregistry.wb.gov.in লিখে সার্চ করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম পেজ ওপেন হবে। আপনাদের সুবিধার্থে ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। আপনারা চাইলে সেখান থেকে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে ভিজিট করলে আপনারা দুটো অপশান দেখতে পাবেন। একেবারে প্রথম যে অপশানটা রয়েছে সিটিজেন অর ফ্যামিলি লগ ইন, ঠিক এর নিচে অ্যাসেস সিটিজেন পোর্টাল, এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। প্রথমে রয়েছে সার্চ ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটাকে প্রথমে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে রেজিস্টার মোবাইল নাম্বার, যে নাম্বারটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে চাইছেন সেই নাম্বারটা এই ঘরে আপনি ইনপুট করবেন। অনেকের মধ্যে প্রশ্ন হতে পারে আধার কার্ডের যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই নাম্বারটিকে আমরা এখানে ইনপুট করব। আধার কার্ডের সঙ্গে আপনার যে নাম্বারটি লিঙ্ক রয়েছে আপনি চাইলে অবশ্যই সেই নাম্বারটা এই রেজিস্টার মোবাইল নাম্বারের ঘরে এন্টার করতে পারেন। মোবাইল নাম্বার ইনপুট করবার পর নিচের দিকে একটি ক্যাপচা কোড রয়েছে, এই ক্যাপচা কোডটাকে আপনাদের সলিউশন করতে হবে। অর্থাৎ এখানে যে সমস্ত ক্যাপচা কোডগুলো দেওয়া হচ্ছে প্রত্যেকটি ক্যাপচার এখানে কিন্তু আপনাদেরকে যোগ করতে হবে। যোগ করে তার যোগফলটা যা হবে সেটা নিচেই আপনারা এন্টার করবেন। এরপর নিচে যে রিকোয়েস্ট ওটিপি বলে অপশানটা রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপি অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনারা এই ওটিপির ঘরে এন্টার করবেন। এরপর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এই অপশানটির উপরে ক্লিক করবেন। পোর্টালটা কিন্তু সাকসেসফুলিভাবে লগ ইন হয়ে যাবে। এখন এই পোর্টালে আপনার পরিবারের সকল সদস্য ডিটেলস সঠিকভাবে কিন্তু আপনাদেরকে এন্ট্রি করতে হবে। একেবারে প্রথমে রয়েছে দেখুন হেড অফ ফ্যামিলি, অর্থাৎ আপনার পরিবারের যিনি হেড রয়েছে তার ডিটেলস প্রথমে কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। নিচে রয়েছে HOF নেম, অর্থাৎ আপনার পরিবারের যিনি প্রধান তার নাম আপনি এই ঘরে এন্টার করবেন। সেটা মেল হতে পারে অথবা ফিমেল হতে পারে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এরপর রয়েছে ডেট অফ বার্থ, পরিবারের যিনি প্রধান তার ডেট অফ বার্থটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে জেন্ডার, তার জেন্ডারটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ক্যাটাগরি, এখান থেকে তার ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন, SC ST OBC নাকি জেনারেল সেটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে রিলিজন, এখান থেকে রিলিজনটাকে আপনারা সিলেক্ট করবেন। এরপরে জানতে চাওয়া হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে আধার লিঙ্কড মোবাইল নাম্বার, অর্থাৎ পরিবারের যিনি প্রধান তার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে আপনারা কিন্তু এই ঘরে সেই নাম্বারটাকে এন্টার করবেন। এরপরে টোটাল নাম্বারের ঘরে কিন্তু আপনার 1 নম্বর শো করবে, অর্থাৎ আপনি প্রথমে যেহেতু পরিবারের প্রধানের ডিটেলস এন্ট্রি করছেন তাই এখানে 1 দেখাবে। পরবর্তী সদস্যকে যখন আপনি অ্যাড করবেন টোটাল নাম্বারটা কিন্তু বাড়তে শুরু করবে। এরপর এর নিচে রয়েছে ডিসেবিলিটি স্ট্যাটাস, অর্থাৎ পরিবারের প্রধানের ডিসেবিলিটি স্ট্যাটাস কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। যদি পরিবারের প্রধান ডিসেবিলিটি হয়ে থাকে অর্থাৎ কোনো প্রতিবন্ধী হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে এখান থেকে নো অপশানটা সিলেক্ট করবেন। যদি আপনি ডিসেবিলিটি স্ট্যাটাস ইয়েস করেন তাহলে এখানে কিন্তু আপনাকে ডিসেবিলিটি সার্টিফিকেট নাম্বার এন্টার করতে হবে, ডিসেবিলিটি পার্সেন্টেজ কত রয়েছে সেটা কিন্তু আপনাকে এন্টার করতে হবে। এরপরে ডান পাশে আপলোড ফাইল এই অপশানে ক্লিক করে ডিসেবিলিটি সার্টিফিকেট কিন্তু অবশ্যই আপনাকে ডাউনলোড করতে হবে। যদি আপনি ডিসেবিলিটি না হয়ে থাকেন তাহলে নো অপশানটা সিলেক্ট করলে আপনাকে কিন্তু কোনো ডিটেলস এখানে ইনপুট করতে হচ্ছে না। এরপরে রয়েছে আধার কার্ড ডিটেলস, ঠিক এর নিচে আধার নাম্বার, এই ঘরে আপনার আধার নাম্বারটাকে ইনপুট করবেন। আধার নাম্বার এন্টার করবার সঙ্গে সঙ্গে আধার কার্ডটাকে আপলোড করবার জন্য এরকম অপশান পাবেন। এই আপলোড ফাইল এই অপশানে ক্লিক করে আধার কার্ডটাকে আপলোড করে দেবেন। আধার কার্ডটাকে আপলোড করবার পর আধার কার্ডটা আপনার সঠিক আপলোড হয়েছে কিনা এই ভিউ অপশানে ক্লিক করে সেটাকে আপনারা চেক করে নিতে পারেন। আধার কার্ডটা কিন্তু আপনাদেরকে 50 KB থেকে 200 KBর মধ্যে এখানে কিন্তু আপলোড করতে হবে। এরপরে পেজটাকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে এরপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, এই ঘরে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটাকে এন্টার করে দেবেন।
এরপরে নিচের দিকে রয়েছে ডিস্ট্রিক্ট, এটা কিন্তু আপনার অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে। এরপর রয়েছে এরিয়া টাইপ, এই সিলেক্ট অপশানে ক্লিক করবেন। এখানে আপনার দুটো অপশান পাবেন। যদি আপনি গ্রামের মধ্যে বসবাস করেন তাহলে রুরাল এই অপশানটা সিলেক্ট করবেন। যদি আপনি শহরের মধ্যে বসবাস করেন তাহলে এখান থেকে আরবান এই অপশানটাকে সিলেক্ট করবেন। আমার যেহেতু রুরাল এরিয়া তাই আমি রুরাল এই অপশানটাকে সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে পিনকোড, এই সিলেক্ট পিনকোড এই অপশানটির উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার পিনকোড নাম্বারটাকে সিলেক্ট করে নেবেন। পিনকোড নাম্বারটাকে সিলেক্ট করবার পর এরপর হচ্ছে পোস্ট অফিস, এই সিলেক্ট পোস্ট অফিস এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনি আপনার পোস্ট অফিসটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে পুলিশ স্টেশন, এই সিলেক্ট পুলিশ স্টেশন এই অপশানটির উপরে ক্লিক করবেন। এখান থেকে পুলিশ স্টেশনটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ব্লক, এই সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে ব্লকটাকে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে জিপি, এই সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের নামটাকে সিলেক্ট করবেন। ভোটার কার্ড ডিটেলস চাওয়া হয়েছে, এপিক নাম্বার, এই জায়গায় ভোটার কার্ডের নাম্বারটা এন্টার করবেন, অর্থাৎ পরিবারের যিনি প্রধান তার ভোটার কার্ডের নাম্বার এন্টার করবেন, কারণ প্রথমেই কিন্তু পরিবারের প্রধানের ডিটেলস ইনপুট করা হচ্ছে। এপিক কার্ডের নাম্বার এন্টার করবার পর এরপর হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এখানে আপনি আপনার কনস্টিটিউয়েন্সি অর্থাৎ আপনার বিধানসভার নামটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে পার্ট নাম্বার, অর্থাৎ আপনার বুথ নাম্বার কত সেই বুথ নাম্বারটা আপনি এই ঘরে এন্টার করে দেবেন, অর্থাৎ যেই বুথ কেন্দ্রে আপনি ভোট দেন সেই বুথ নম্বর কত সেটা আপনি এই ঘরে এন্টার করে দেবেন। এরপর এখানে কিন্তু আপনাদেরকে ভোটার কার্ডটাও আপলোড করতে হবে। যেভাবে আপনার আধার কার্ডটাকে আপলোড করেছেন সেম একইভাবে এই আপলোড ফাইল অপশানে ক্লিক করে ভোটার কার্ডটাকে আপনারা আপলোড করে দেবেন। এরপর ডান পাশের দিকে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। এখন কিন্তু জানতে চাওয়া হচ্ছে ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড, অর্থাৎ আপনার ডিজিটাল রেশন কার্ড আছে কিনা। যদি থাকে এখানে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে এখান থেকে নো অপশানটা সিলেক্ট করে নেবেন। আমার যেহেতু আছে তাই আমি ইয়েস অপশানটির উপরে ক্লিক করলাম। ইয়েস অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে জানতে চাওয়া হচ্ছে এই ডিজিটাল রেশন কার্ডের টাইপ কেমন, অর্থাৎ আপনার ডিজিটাল রেশন কার্ড AAY ক্যাটাগরি নাকি PHH নাকি SPHH নাকি RKSI 1 নাকি RKSI 2, সেটাকে কিন্তু ফার্স্ট আপনাদেরকে সিলেক্ট করতে হবে। আপনাদের কার্ড ক্যাটাগরি যেটা রয়েছে সেটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর রেশন কার্ড নাম্বার, এই ঘরে আপনার রেশন কার্ডের নাম্বারটাকে এন্টার করবেন। এরপর ডান পাশে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। প্রথমেই জানতে চাওয়া হচ্ছে হাউস সাইজ, অর্থাৎ আপনাদের বাড়িতে একটি ঘরের মধ্যে 3টে রুম আছে কিনা সেটা জানতে চাওয়া হয়েছে। থাকলে ইয়েস করবেন, না থাকলে নো অপশানটা সিলেক্ট করবেন। এরপরে জানতে চাওয়া হচ্ছে ওয়েদার ইওর ফ্যামিলি ওনস এনি ল্যান্ড, অর্থাৎ আপনার পরিবারের সকল সদস্য মিলে কোনো জায়গা রয়েছে কিনা। যদি থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে এখান থেকে নো অপশান সিলেক্ট করবেন। যদি থাকে তাহলে ইয়েস অপশানটির উপরে ক্লিক করবার পর আপনাদের পরিবারের সকল সদস্যর মিলে কত পরিমাণ জায়গা রয়েছে সেটাকে আপনারা কিন্তু ডেসিমেলে এই ঘরে এন্টার করে দেবেন। এরপর জানতে চাওয়া হচ্ছে ডাচ এনি ফ্যামিলি মেম্বার ওন নন কেমিক্যাল মোটর সাইজ 4 হুইলার, অর্থাৎ আপনার পরিবারে কোনো সদস্যর কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি রয়েছে। যদি থাকে তাহলে আপনি এখানে ইয়েস করবেন, নাহলে এখান থেকে নো অপশানটা আপনি সিলেক্ট করবেন। যদি আপনাদের অবাণিজ্যিক 4 চাকার গাড়ি থাকে তাহলে আপনারা এখানে ইয়েস করবেন। ইয়েস করলে আপনাদের কতগুলো গাড়ি রয়েছে তার নাম্বারটাই ঘরে এন্টার করবেন। এরপর রয়েছে ভেহিকল রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ গাড়ি রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা এই ঘরে এন্টার করবেন। আমার ক্ষেত্রে নো, তাই আমি নো অপশান সিলেক্ট রাখলাম। এরপর হচ্ছে হেলথ অ্যান্ড ইন্স্যুরেন্স, এই জায়গাটা কিন্তু অনেকেই ইতিপূর্বে ভুল করেছে। এখানে জানতে চাওয়া হচ্ছে হ্যাজ হেলথ ইন্স্যুরেন্স, অর্থাৎ আপনার নামে কোনো ইন্স্যুরেন্স আছে কিনা। বেশিরভাগ মানুষ কিন্তু এই জায়গাটা নো অপশান সিলেক্ট করে নেক্সট করে পরবর্তী স্টেপে এগিয়ে গেছে। এখানে আপনি একবার ইয়েস করে দেখুন কি কি অপশান এখানে রয়েছে। ইয়েস অপশানে ক্লিক করলে এখানে জানতে চাওয়া হচ্ছে ইন্স্যুরেন্স টাইপ, এই সিলেক্ট অপশানে ক্লিক করুন। এখানে দুটো অপশান পাবেন, গভর্নমেন্ট এবং প্রাইভেট। গভর্নমেন্ট অপশানটির উপরে ক্লিক করুন। গভর্নমেন্ট অপশানটির উপরে ক্লিক করলে এখানে নিচের দিকে দেখুন সিলেক্ট স্কিম, এই অপশানটির উপরে ক্লিক করুন। এই অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এখানে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের নাম রয়েছে। এখন কিন্তু প্রত্যেক পরিবারে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, তাই অবশ্যই আপনারা এই জায়গাটা স্বাস্থ্যসাথী এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ইউআরএন নাম্বার, অর্থাৎ আপনার যে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেই স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা এই ঘরে এন্টার করবেন। এবার এই জায়গায় অনেকে কিন্তু আরও একটি ডিটেলস ভুল করে থাকে। অনেকে বলে স্বাস্থ্যসাথী কার্ড তো পরিবারের প্রধানের নামে নেই, অর্থাৎ আমার পরিবারের প্রধান পুরুষ মানুষ, কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড মহিলাদের নামে বেশিরভাগটা হয়েছে। তাহলে পরিবারের প্রধানের এখানে স্বাস্থ্যসাথী কার্ডের ডিটেলস আমি কেন দেব? দেখুন, যেখানে স্বাস্থ্যসাথী কার্ড আপনার পরিবারে রয়েছে
আপনার স্ত্রীর নামে যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে, সেই স্বাস্থ্যসাথী কার্ডে কিন্তু আপনার পরিবারের সকল সদস্যর নাম এন্ট্রি থাকে। তাই অবশ্যই আপনি আগে চেক করে নেবেন আপনার স্বাস্থ্যসাথী কার্ডে কার কার নাম রয়েছে। যার যার নাম ওই স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে রয়েছে হেলথ অ্যান্ড ইন্স্যুরেন্সের জায়গায় অবশ্যই তার স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটাকে আপনারা এন্টার করবেন। এরপর নেক্সট অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। নেক্সট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের একেবারে প্রথমেই জানতে চাওয়া হচ্ছে, ডু ইউ পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স? আপনার পরিবারে কেউ যদি প্রফেশনাল ট্যাক্স বা ইনকাম ট্যাক্স পে করে থাকেন তাহলে ইয়েস করবেন। যদি প্রফেশনাল ট্যাক্স পে করে না থাকেন তাহলে নো অপশানটা সিলেক্ট করবেন। এরপরে জানতে চাওয়া হচ্ছে, ডু ইউ হ্যাভ এ প্যান কার্ড? অর্থাৎ এখন যেহেতু পরিবারের প্রধানের ডিটেলস ফিল আপ করা হচ্ছে, পরিবারের প্রধানের প্যান কার্ড আছে কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে। যদি থাকে ইয়েস অপশানটির উপরে ক্লিক করবেন। এরপর এই জায়গায় প্যান কার্ডের নাম্বারটাকে এন্টার করবেন। আর যদি না থাকে তাহলে নো অপশানটাকে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম। আপনার পরিবারের সকল সদস্য মিলে অ্যানুয়াল ইনকাম কত রয়েছে সেই অ্যামাউন্টটা আপনি এই ঘরে এন্টার করে দেবেন। এরপরে জানতে চাওয়া হচ্ছে, পরিবারের যিনি প্রধান তিনি কোন পেশায় নিযুক্ত, সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে অনেক রকমের পেশার ক্যাটাগরি দেওয়া রয়েছে, আপনি যেটার মধ্যে পড়ছেন সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন। আর এইগুলোর মধ্যে কোনোটা যদি আপনার জন্য না হয়ে থাকে তাহলে আদার্স এই অপশানটাকে আপনি সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে হায়েস্ট এডুকেশান কোয়ালিফিকেশান। পরিবারের প্রধানের এডুকেশান কোয়ালিফিকেশান কী রয়েছে সেটাকে এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে জানতে চাওয়া হচ্ছে, পরিবারের কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী সাংসদের বিধায়ক কিংবা পৌরস্থানীয় সংস্থা কিংবা পঞ্চায়েত সংস্থার প্রধান কিংবা বর্তমান ধারক কিনা? যদি হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে এই অপশানটা নো করবেন। তবে ম্যাক্সিমাম অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে এটা নই হবে। এরপরে জানতে চাওয়া হচ্ছে, আর ইউ এ গভর্নমেন্ট পেনশনার? অর্থাৎ আপনার পরিবারের কোনো সদস্য কি পেনশনভোগী? যদি থাকে তাহলে ইয়েস করবেন, তাহলে এখান থেকে নো অপশান সিলেক্ট করবেন। এরপরে জানতে চাওয়া হচ্ছে, আর ইউ রেজিস্টার আন্ডার জিএসটি? আপনার পরিবারে কারোর কি জিএসটি রয়েছে? যদি থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে এখান থেকে নো অপশানটা সিলেক্ট করবেন। যদি আপনারা ইয়েস করেন তাহলে অবশ্যই এখানে কিন্তু জিএসটি নাম্বারটা আপনাদেরকে এন্টার করতে হবে। আমার ক্ষেত্রে নো, তাই আমি নোই রাখলাম। এরপর আপনার নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের একেবারে প্রথমে রয়েছে, হ্যাভ ইউ অ্যাপ্লাই আন্ডার সিএ? অর্থাৎ আপনি সিএর জন্য আবেদন করেছেন কিনা। যদি করে থাকেন তাহলে এখানে অ্যাপ্লাইড এই অপশানটা সিলেক্ট করবেন। যদি আপনার জন্য না হয়ে থাকে এই অপশানটা নট অ্যাপ্লিকেবল যেমনটি রয়েছে তেমনটি রাখবেন। এরপরে জানতে চাওয়া হচ্ছে, এসআইআর 2026 ট্রাইব্যুনাল স্ট্যাটাস? অর্থাৎ এসআইআর 2026-এ আপনার নাম কি বাদ পড়েছে? যদি আপনার নাম বাদ পড়ে থাকে তাহলে আপনি কি ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করেছেন? যদি করে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি অ্যাপ্লিকেশন না করে থাকেন তাহলে নো করবেন। আর যদি আপনার নাম এসআইআর 2026-এ বাদ না পড়ে তাহলে সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল যেমনটি রয়েছে তেমনটি রাখবেন। আর যাদের নাম বাদ পড়েছে তারা যদি ট্রাইব্যুনালে অ্যাপিল করে থাকেন তাহলে ইয়েস করবেন, আর ট্রাইব্যুনালে যদি অ্যাপিল না করে থাকেন তাহলে নো অপশানটা সিলেক্ট করবেন। এরপর ডান পাশে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। এই পেজের একেবারে প্রথমে রয়েছে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট। অর্থাৎ এখন যেহেতু পরিবারের প্রধানের ডিটেলস ফিল আপ করা হচ্ছে, এই পরিবারের প্রধান তিনি কি গভর্নমেন্টের কোনো স্কিমের সুবিধা পেয়ে থাকে? যদি পেয়ে থাকে তাহলে অবশ্যই এখানে কিন্তু আপনাকে ইয়েস করতে হবে। আর যদি না পেয়ে থাকে তাহলে যেমনটি নো রয়েছে নো অপশানই রাখবেন। এই জায়গায় অনেকে কিন্তু এই অপশানটাকে ডিনাই করে, অর্থাৎ অনেকে গভর্নমেন্ট স্কিমের সুবিধা পায় কিন্তু সেই প্রকল্পের নাম এখানে উল্লেখ করে না, নো অপশান সিলেক্ট করে পরবর্তী স্টেপে কিন্তু এগিয়ে যায়। এটা কিন্তু সম্পূর্ণভাবে রং প্রসেস এবং এই ভুলের জন্য কিন্তু আপনার আবেদনটা রিজেক্ট হতে পারে। তাই আপনি যদি সরকারি প্রকল্পের কোনো সুবিধা পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন। ইয়েস করলে আপনি কোন ধরনের সুবিধা পান সেই প্রকল্পের নাম এখানে কিন্তু আপনাকে অ্যাড করতে হবে। আমি এখন যে অ্যাপ্লিকেন্টের আবেদন করছি এই অ্যাপ্লিকেন্ট কিন্তু বয়স্ক ভাতা অর্থাৎ বার্ধক্য ভাতা টাকা পায়, তাই আমি বার্ধক্য ভাতার যে স্কিমটা রয়েছে এটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিলাম। এরপর ডান পাশে 1 to OPT আউট বলে একটি অপশান রয়েছে, এটা যেমনটি নো রয়েছে তেমনটি নো রাখবেন। যদি আপনার নো থেকে ইয়েস করে ফেলেন তাহলে কিন্তু আপনার পরবর্তীতে এই বার্ধক্য ভাতার টাকাটা পাবেন না, কিংবা আপনি যদি অন্য কোনো প্রকল্পের সুবিধা পান সেটা কিন্তু আপনার ডিলিট হয়ে যাবে। তাই এখানে যেমনটি নো রয়েছে তেমনটি রাখবেন। নো রাখার উদ্দেশ্য হচ্ছে আপনি পরবর্তীতে এই প্রকল্পের সুবিধা পাবেন, আর যদি আপনি ইয়েস করেন তার মানে এটা বোঝাবে আপনি স্বেচ্ছায় এই প্রকল্পের সুবিধা ত্যাগ করছেন। এরপর নিচের দিকে সেভ ড্রাফট এই অপশানটির উপরে ক্লিক করবেন। সেভ ড্রাফট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরিবারের প্রধানের ডিটেলস কিন্তু সম্পূর্ণভাবে সেভ হয়ে যাবে। এরপরে পরিবারের পরবর্তী সদস্যকে কিন্তু অ্যাড করতে হবে। এর জন্য উপরে অ্যাড মেম্বার এই অপশানটির উপরে ক্লিক করবেন।
সেম একইভাবে পরিবারের প্রধানের যেমনটি ডিটেলস আপনারা ফিল আপ করলেন, সেম একইভাবে পরবর্তী সদস্যর ডিটেলস আপনারা ফিল আপ করবেন। আমি পরবর্তী সদস্যর নাম এখানে এন্টার করে দিলাম। এরপরে জানতে চাওয়া হচ্ছে রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি, অর্থাৎ পরিবারের প্রধানের সঙ্গে এই ব্যক্তির কী সম্পর্ক, সেটা এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। বাকি যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে আগে যেভাবে ফিল আপ করা আপনাদেরকে দেখালাম, সেম একইভাবে আপনারা ফিল আপ করবেন। আমি দ্বিতীয় সদস্যর ডিটেলস কিন্তু ফিল আপ করে ফেলেছি। যেখানে সিএড অপশানটা রয়েছে, এই সিএড অপশানে সমস্ত ডিটেলস আমার নট অ্যাপ্লিকেবল হবে, সেটাকে সিলেক্ট করবার পর নেক্সট অপশানটার উপরে ক্লিক করলাম। যেহেতু দ্বিতীয় সদস্য মহিলা এবং তার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে রয়েছে, তাই তাদের জন্য কিন্তু এই পেজটি ওপেন হবে। এই পেজটি কীভাবে ফিল আপ করবেন, এর জন্য দেখুন একেবারে ওপরে রয়েছে অ্যাপ্লাই ফর অন্নপূর্ণা যোজনা, এই সিলেক্ট অপশানে ক্লিক করবেন। এখান থেকে ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন, অর্থাৎ ইনি কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করছেন। ঠিক এর নিচের দিকে রয়েছে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট, এর আগে এই মহিলা গভর্নমেন্টের কোনো স্কিমের সুবিধা পেয়েছে কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে। এই জায়গাটা আপনারা যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না পেয়ে থাকেন তাহলে নো করবেন। আমি এখান থেকে ইয়েস অপশানটির উপরে ক্লিক করলাম। এই মহিলা আগে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেত, তাই এখান থেকে লক্ষ্মীর ভাণ্ডার এই অপশানটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার এই অপশানটা কিন্তু আমি সিলেক্ট করে নিলাম। এরপর নিচের দিকে সেভ ড্রাফট এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। সেভ ড্রাফট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ওপরের দিকে দেখুন পরপর দুজন সদস্য কিন্তু এই পরিবারে অ্যাড হয়ে গেল, এবং যে সদস্য মহিলা তার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হলে তার যে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করা হচ্ছে, ঠিক তার নামের নিচে কিন্তু এরকম গ্রিন আইকন শো করবে অন্নপূর্ণা যোজনা। এরপরে আপনার পরিবারে যদি আরও সদস্য থাকে তাহলে অ্যাড মেম্বার এই অপশানটির উপরে ক্লিক করবেন, তাহলে মেম্বার 3 এখানে শো করবে। মেম্বার 3 ডিটেলস পরপর করে ফিল আপ করবেন। এই জায়গায় আপনাদেরকে একটু জানিয়ে রাখি, যদি আপনার পরিবারে কোনো সদস্যর বয়স 18 বছরের কম হয় এবং তার যদি ভোটার কার্ড না থাকে, তাহলে আপনাকে কিন্তু এখান থেকে চাইল্ড এই অপশানটা সিলেক্ট করতে হবে। এবং আপনার পরিবারের কোনো সদস্যর বয়স যদি 18 বছর হয়ে থাকে কিংবা 18 বছরের বেশি হয়ে থাকে, তার যদি ভোটার কার্ড না থাকে, তাহলে তাকে কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন না। 18 বছর কিংবা 18 বছরের বেশি মানে তিনি অ্যাডাল্ট অপশান সিলেক্ট করবার সঙ্গে সঙ্গেই আপনাকে কিন্তু ভোটার কার্ড অবশ্যই আপলোড করতে হবে। আর ভোটার কার্ড আপলোড না করলে তার নামটা কিন্তু এন্ট্রি নেবে না। আমি একটা চাইল্ডের ডিটেলস আপনাদেরকে ফিল আপ করে দেখাচ্ছি যে চাইল্ডের ডিটেলসটা কীভাবে ফিল আপ করতে হয়। সেম একইভাবে বেসিক ইনফরমেশান যেমনটি রয়েছে এই পেজটি ঠিক তেমনটিভাবেই আপনারা ফিল আপ করবেন। 18 বছরের নিচে সদস্য ডিটেলস ফিল আপ করবার সময় আধার নাম্বার ইনপুট করবার পর আপনারা আপলোড ফাইল অপশানে ক্লিক করে আধার কার্ডটাকে আপলোড করবেন। এরপর ডান পাশে নেক্সট এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ ওপেন হবে। যদি এই সদস্য স্বাস্থ্যসাথী কার্ডে অ্যাড না থাকে তাহলে যেমনটি নো রয়েছে তেমনটি নো রাখবেন। এরপর নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। আর যদি ওই সদস্য স্বাস্থ্যসাথী কার্ডে অ্যাড থাকে তাহলে এখান থেকে ইয়েস করবেন। এরপর ইন্স্যুরেন্স টাইপ গভর্নমেন্ট সিলেক্ট করবেন। এরপর গভর্নমেন্ট স্কিম স্বাস্থ্যসাথী সিলেক্ট করবেন। এরপর স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটাই করে এন্টার করবেন। এরপর নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। এর পেজ ওপেন হবে। এই পেজে আপনাদের কোনো কিছু করবার প্রয়োজন নেই, সরাসরি নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। গভর্নমেন্ট স্কিমের কোনো সুবিধা পান কিনা এই পেজ ওপেন হবে। যদি পেয়ে থাকে তাহলে ইয়েস করবেন। কোন স্কিমের সুবিধা পায় সেটাকে সিলেক্ট করবেন, নাহলে এখানে নো অপশান যেমনটি রয়েছে তেমনটি রেখে নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট অপশানটির উপরে ক্লিক করলে এখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে এই ডিটেলসটা ফিল আপ করতে হবে, যেটা হচ্ছে অ্যাটেন্ডিং স্কুল ডিটেলস, অর্থাৎ এই সদস্য কোন ক্লাসে পড়ে, কোন স্কুলে পড়ে সেই ডিটেলসটা সিলেক্ট করতে হবে। প্রথমে রয়েছে গ্রেড, এই সিলেক্ট অপশানে ক্লিক করে কোন ক্লাসে এই সদস্য পড়ে সেটাকে সিলেক্ট করে নেবেন। কোন স্কুলে পড়ে সেই স্কুলের নাম এখানে এন্টার করবেন। স্কুলটা গভর্নমেন্ট নাকি প্রাইভেট সেটাকে আপনারা সিলেক্ট করবেন। এরপর নিচে জানতে চাওয়া হয়েছে চিলড্রেন ভ্যাকসিন স্ট্যাটাস, অর্থাৎ এই সদস্য সরকারি ভ্যাকসিন নিয়েছে কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে। যদি নিয়ে থাকে তাহলে ইয়েস করবেন, যদি না নিয়ে থাকে তাহলে নো অপশান এই অপশানটা সিলেক্ট করবেন। এরপর সেভ ড্রাফট এই অপশানটির উপরে ক্লিক করবেন। আর যদি এই সদস্য বর্তমানে পড়াশোনা না করে থাকে তাহলে এখান থেকে আপনারা এনএ না এই অপশানটা সিলেক্ট করবেন। টাইপের জায়গাও কিন্তু এনএ না এই অপশানটা থাকবে। যদি ভ্যাকসিন নিয়ে থাকে সরকারি তাহলে ইয়েস করবেন, নাহলে এখান থেকে নো অপশানটা সিলেক্ট করে সেভ ড্রাফট এই অপশানটির উপরে ক্লিক করবেন। আমি এখন বর্তমানে যে অ্যাপ্লিকেন্টের অ্যাপ্লিকেশান করছি, এই অ্যাপ্লিকেন্টের পরিবারে 3 জন সদস্য, 3 জনের ডিটেলস কিন্তু আমার ফিল আপ করা কমপ্লিট হয়ে গেছে। এরপর ডিক্লারেশান অ্যান্ড কনসেন্ট বলে যে অপশানটা রয়েছে এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। এই অপশানটির উপরে ক্লিক করবার পর এখানে একটা টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্স কিন্তু শো করছে। এই টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে আপনারা অ্যাকসেপ্ট করে নেবেন। এরপর ডান পাশের দিকে দেখুন প্রিভিউ অ্যান্ড সাবমিট,
এই অপশানটির উপরে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনি এতক্ষণ ধরে যে সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করলেন প্রত্যেকটি ডিটেলস কিন্তু আপনার সামনে স্ক্রিনে এভাবে প্রিভিউ হবে। চাইলে প্রত্যেকটি ডিটেলস আপনি আবারও পুনরায় একবার চেক করে নিতে পারেন। সমস্ত ডিটেলস চেক করবার পর আপনার যদি মনে হয় প্রত্যেকটি ডিটেলস সঠিক রয়েছে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশানটাকে ফাইনালি সাবমিট করবেন। সাবমিট করবার জন্য সাবমিট অ্যাপ্লিকেশান এই অপশানটির উপরে ক্লিক করবেন। সাবমিট অ্যাপ্লিকেশান অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশানটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং হোম স্ক্রিনে আপনারা এরকম একটা সাকসেসফুল মেসেজ দেখতে পাবেন এবং এখানে কিন্তু আপনার আবেদন নাম্বার অর্থাৎ আবেদন আইডি নাম্বারটা শো করবে। এই আবেদন আইডি নাম্বারে যে পেজটি রয়েছে এটাকে অবশ্যই আপনার স্ক্রিনশট কিংবা প্রিন্ট আউট করে রাখবেন এবং আপনি যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করলেন এই আবেদন ফর্মটা কিন্তু অবশ্যই আপনাদেরকে ডাউনলোড করতে হবে। এর জন্য নিচের দিকে ডাউনলোড ফর্ম এই অপশানটির উপরে ক্লিক করবেন। ডাউনলোড ফর্ম অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে পিডিএফ ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এতক্ষণ ধরে আপনি যে অ্যাপ্লিকেশান করলেন সেই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু সম্পূর্ণভাবে ডাউনলোড হয়ে যাবে। এরপর এই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু আপনাদেরকে প্রিন্ট আউট করে নিতে হবে এবং এই আবেদন ফর্মের সঙ্গে আপনাদের প্রত্যেক সদস্যর আধার কার্ড এবং ভোটার কার্ড আপনারা অ্যাটাচ করবেন। এরপর এই আবেদন ফর্মটি আপনাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতে আপনারা জমা করতে পারেন অথবা আপনাদের যে ব্লক রয়েছে সেই ব্লকে কিন্তু আপনারা জমা করতে পারেন। আশা করছি আজকের এই ভিডিওটির মাধ্যমে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য অনলাইনে কিভাবে আবেদন করতে হয় তার প্রত্যেকটি স্টেপ আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই আপডেটটি দেওয়া ছিল। আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। এরপরও যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার। পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অনলাইন আবেদন থেকে শুরু করে অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ নির্ভুলভাবে আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে আপনারা কিন্তু সরাসরি আমাকে SMS করতে পারেন। আজকের ভিডিওর আপডেটটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেটটি সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 5 টাকার নোটিফিকেশানটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।